গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের 8 অক্টোবরে আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু প্র্যাকটিস ক্লাস করাবো। আমি তোমাদের আগের দিনেও ক্লাসে বলেছি যে 7th অক্টোবর থেকে 13th অক্টোবর পর্যন্ত তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন ক্লাস হবে এবং 7th থেকে 13th অক্টোবর যে কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটগুলো হবে এগুলো তোমাদের 14th অক্টোবর থেকে কভার করে দেওয়া হবে। এটা আগের দিনও তোমাদেরকে বলা হয়েছে, আজকেও আর একবার বললাম। তার সত্ত্বেও কয়েকজন কমেন্ট করেছো কেন রিভিশন ক্লাস হচ্ছে। তো তোমাদেরকে একটা কথা বলি, এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা হয়তো 10 থেকে 15 মিনিটের হয়, কিন্তু এর পেছনে প্রায় 4 থেকে 5 ঘন্টা কাজ করলে তবে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা ক্লাস তোমরা পাও, যেটা আমরা প্রতিদিন সকাল 6টার সময় তোমাদেরকে করিয়ে থাকি। তো আমার নিজেরও একটু শরীর খারাপ রয়েছে, কিছু পার্সোনাল অসুবিধা রয়েছে, যার জন্য আমি তোমাদেরকে ঠিকঠাক সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স আগের সপ্তাহেও দিতে পারিনি। তো আহ, এটার জন্য এটা তো একটা কারণই। আর দ্বিতীয় কারণ হচ্ছে পুজোর সময় এই একটা সপ্তাহ আমি সবার জন্য ছুটি রেখেছি, যাতে এই পুজোটাও তোমরা একটু ভালো করে কাটাতে পারো। সারা দিন পড়াশোনা হয়, সারা বছর 365 দিন, তার মধ্যে এই 6টা থেকে 7টা দিন, এই 7টা দিন তোমরা পুরানো জিনিসগুলো প্র্যাকটিস করতে পারো, অথবা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। এই 4-5 ঘন্টা করে প্রতিদিন না দিয়ে আমি তোমাদের জন্য 1 থেকে 2 ঘন্টা করেও কিন্তু প্রত্যেক দিন পরিশ্রম করে তোমাদের এই 30টা করে কারেন্ট অ্যাফেয়ার্স রাখার চেষ্টা করেছি, যাতে একদম ক্লাস অফ না যায়, যারা পড়াশোনার মধ্যে যাতে তোমরা থাকতে পারো। তার সত্ত্বেও অনেকে কমেন্ট করছে এগুলো কেন করো আমি জানি না। যাই হোক, তোমাদের যদি এই রিভিশন ক্লাস করতে পছন্দ না হয় তোমরা সেটা আমাকে কমেন্টে জানাবে। আমি তাহলে এই 6টা দিন পুরো ক্লাস অফ করে দেব, তোমাদের আবার 14th অক্টোবর থেকে ক্লাস হবে। আমাকে কমেন্ট করে ফিডব্যাকটা অবশ্যই জানাবে। ওকে, চলো। তো দেখো, আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি রেখেছি তার মধ্যে প্রথমটা হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর 28তম প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর 28তম প্রধান হিসাবে নিযুক্ত করা হচ্ছে এয়ার মার্শাল অমরপ্রীত সিংকে। স্বাধীনতার পর ভারতীয় বিমান বাহিনীর প্রথম প্রধান ছিলেন একজন ব্রিটিশ এয়ার মার্শাল স্যার টমাস এলমহার্স্ট। এগুলো সব ইম্পর্টেন্ট স্ট্যাটিক জেকে পরপর নোট করে যাও। এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায় ছিলেন প্রথম ভারতীয় যিনি ভারতীয় বিমান বাহিনীর প্রধান নিযুক্ত হন। এয়ার মার্শাল সুব্রত মুখার্জির স্মরণে সুব্রত কাপ আমরা যেটা দেখেছি, আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট, যেটা একটা তোমাদের প্রায়শই প্রশ্ন আসে, দেখবে সুব্রত কাপ কোন খেলার সাথে জড়িত। তো এটা কিন্তু এই সুব্রত মুখার্জির স্মরণেই। এটা একটা আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট, যাতে ভারত আর বিদেশি দল থেকে স্কুল দল অংশগ্রহণ করে। তারপরে 2024 চামেলি দেবী জৈন পুরস্কার কে পেয়েছেন? 2024-এর চামেলি দেবী জৈন পুরস্কার এটা পেয়েছেন তোমার হচ্ছে গ্রীষ্মা কুথার আর ঋত্বিকা চোপড়া। এই দুজন পেয়েছে চামেলি দেবী জৈন পুরস্কার, খুব আসে তোমাদের পরীক্ষাতে। ইন্ডিয়ান এক্সপ্রেসের ন্যাশনাল ব্যুরো ঋত্বিকা চোপড়া এবং স্বাধীন সাংবাদিক গ্রীষ্মা কুথার যৌথভাবে বছরের সেরা মহিলা মিডিয়া ব্যক্তিত্বের জন্য চামেলি দেবী জৈন পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন। তারপরে বড় লোকের বিটিলো এই গানটার অরিজিনাল শিল্পী রতন কাহার কোন পুরস্কার পেয়েছেন এবছর? ইনি পেয়েছেন এবারে পদ্মশ্রী পুরস্কার। পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন রতন কাহার, যিনি বড় লোকের বিটিলো এই গানটার অরিজিনাল শিল্পী। ইনি অ্যাকচুয়ালি ভাদু গানের সাথে জড়িত। ঠিক আছে, রতন কাহার কোন গানের সাথে জড়িত তোমাদের যদি আসে তোমরা বলবে ভাদু গান। এটা একটা আমাদের লোকসঙ্গীত, পশ্চিমবঙ্গের একটা লোকসঙ্গীত। ঠিক আছে, 1972 সালে তিনি এই গানটি গেয়েছিলেন, যেটা বর্তমানে রিমেক মানে করা হয়েছে, রিমেক করেছেন বাদশাহ। আর এই গানটা রেকর্ড করেছিলেন স্বপ্না চক্রবর্তী। কেমন? পরের প্রশ্নতে যাবার আগে বলে দিই, যারা যারা ক্লার্কশিপের প্রস্তুতি নিচ্ছ তোমরা এখন তোমাদের সময় হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করা। তো তোমাদের টেলিগ্রামে তো প্র্যাকটিস চলছে, আমি ইউটিউবেও প্র্যাকটিস ক্লাস করাচ্ছি। এটা ছাড়াও তোমাদেরকে বলবো ফুল লেন্থ টেস্ট তোমরা দাও, দিয়ে বোঝার চেষ্টা করো যে তোমরা প্রিপারেশনের কোন স্টেজে রয়েছো। উইথ সলিউশন এখানে টেস্টগুলো দেওয়া আছে। তো এখানে পরীক্ষাগুলো দেওয়ার পর কোনটা ভুল হলো, কোনটা ঠিক হলো, কেন ঠিক হলো, এই সমস্ত জিনিস তোমরা অ্যানালিসিস করতে পারবে অটোমেটিক নিজে নিজেই। ঠিক আছে, তো এখানে 20টা সেট দেওয়া রয়েছে। প্রত্যেকটা সেট তোমরা যদি সিরিয়াসলি দাও, আমার বিশ্বাস তোমাদের ক্লার্কশিপের পরীক্ষা দেওয়ার আগে তোমরা কিন্তু অনেকটাই তৈরি হয়ে যাবে।
এছাড়াও তোমাদের স্ট্যাটিক জিকেটা ইউটিউবেও করানো আছে। তোমরা ইউটিউবে প্লেলিস্ট না পেলে, অত বড় ভিডিও না দেখতে চাইলে, সেক্ষেত্রে তোমরা স্ট্যাটিক জিকে গুলো এখান থেকেও প্র্যাকটিস করে নিতে পারো। 2023-24 কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পুরো রিভিশন দেওয়া আছে, যতবার খুশি মক টেস্ট দিতে পারো। দেখো এখানে ফ্রি টেস্টগুলো তোমরা ফ্রি উইডিক টেস্টে পাবে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স এর ফ্রি টেস্ট, আর টেস্ট সিরিজে তোমরা পেড টেস্ট সিরিজগুলো পাবে। মিনিমাম সার্ভার চার্জ দিয়ে তোমাদের এই পরীক্ষাগুলো দিতে হবে। তো এর জন্য তোমরা অ্যাপটা ডাউনলোড করে নাও, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল তোমরা গুগল প্লে থেকেও সার্চ করে ডাউনলোড করে নিতে পারো। এছাড়া ইম্পর্টেন্ট যে তোমাদের ইবুকগুলো এক্সাম ওরিয়েন্টেড, সেগুলো রয়েছে এই বুক সেকশনে, এখান থেকে তোমরা এগুলো কালেক্ট করতে পারবে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, জানুয়ারি থেকে জুলাইয়ের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে স্ট্যাটিক জিকে, প্লাস এক্সট্রা আরো 68টা স্ট্যাটিক জিকে টেবিল, এগুলো সব এই পিডিএফটাতে রয়েছে। আর বর্তমানে যে যে পেড ব্যাচগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে পারো সেগুলো হচ্ছে পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ, কেননা এটা মেনও আছে তোমাদের, তাই তোমরা অ্যাডমিশন নিলে প্রিলির সবকটা স্টাডি মেটেরিয়াল একটা জায়গায় এখন থেকে একবার রিভিশনের জন্য দিতে পারবে, প্লাস মেনের জন্য এখানে ক্লাস করতে পারবে। এছাড়া ডাব্লিউবিপি কেপির সমস্ত পরীক্ষার জন্য পরিবর্তন ব্যাচ কোর্স রয়েছে, বুলেট ব্যাচ রয়েছে, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, আর এসএসসি ফাউন্ডেশন ব্যাচ রয়েছে প্রাপ্তি। যারা যারা এনটিপিসির পরীক্ষা দিচ্ছ তারা পুরো সিলেবাসটাই এখানে করতে পারবে। এছাড়া যে কোনো রেলওয়ে পরীক্ষার সিবিডি ওয়ান মানে নন টেকনিক্যাল পার্টটা তোমরা এই ব্যাচটা থেকে করতে পারবে। আর এসএসসি ফাউন্ডেশনও তাই, এখানেও তোমাদের দুটো ব্যাচেই, প্রত্যেকটা ব্যাচেই তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এর সাথে সাথেও মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলস ডিসকাশনের পরে, যাতে তোমরা বুঝতে পারো কোন চ্যাপ্টার থেকে কোন জায়গা থেকে আমাদের প্রশ্নগুলো আসে। তো যাই হোক, এগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে চাইলে এই পেড কোর্সে গিয়ে ডেমো ক্লাস, ডেমো পিডিএফ এগুলো দেখো। যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে 9593430522 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। পরবর্তী প্রশ্ন, বিসলেরি কোম্পানির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বিসলেরির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন দীপিকা পাড়ুকোন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের উদ্বোধন করেছেন? বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের উদ্বোধন করেছে এটা কর্ণাটকে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্ণাটকের হুব্বালি শ্রী সিদ্ধারুদা রেলওয়ে স্টেশনে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন সব থেকে বড় রেলওয়ে প্ল্যাটফর্ম আমাদের বললে কিন্তু এই হুব্বালি হবে। প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য 1507 মিটার, আর উত্তরপ্রদেশের গোরখপুরের আগে ছিল, যার দৈর্ঘ্য ছিল প্রায় 1366 মিটার। তো এটা দীর্ঘতম আমরা বলতাম, তোমরা এখনো অনেক বই এটা হয়তো পাবে, কিন্তু এটা দ্বিতীয় দীর্ঘতম, আর প্রথম হয়ে যাবে আমাদের কিন্তু এই হুব্বালি। আর তৃতীয় হচ্ছে কেরালার কোল্লাম জংশনের 1180 মিটারের তৃতীয় দীর্ঘ প্ল্যাটফর্ম, এটা কেরালা কোল্লাম যে জংশন রয়েছে সেই জংশনটা। তারপরে প্যারিস অলিম্পিক 2024-এ বক্সিং এ ভারতের সর্বকনিষ্ঠ অলিম্পিক রেফারি হয়ে কে ইতিহাস সৃষ্টি করেছেন? 2024-এ বক্সিং এ ভারতের সর্বকনিষ্ঠ অলিম্পিক রেফারি হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন কাবিলান সাই অশোক। তারপরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন? ফিজি। 2024 সালের ফেব্রুয়ারিতে কোন ভারতীয় সঙ্গীত শিল্পী 3টি গ্র্যামি পুরস্কার জিতেছেন? 3টে গ্র্যামি পুরস্কার জিতেছেন জাকির হোসেন। বেস্ট গ্লোব মিউজিক পারফরমেন্স, এখানে উইনার পাস্তো, বেলা ফ্লেক, এজার মায়ার, জাকির হোসেন ফিচারিং রাকেশ চৌরাসিয়া। বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম আর বেস্ট তোমার কন্টেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম, এই 3টে ক্যাটাগরিতে তিনি পুরস্কার পেয়েছেন। 16th অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে ডক্টর অরবিন্দ পানাগড়িয়াকে। তারপরে বিসিসিআই 2022-23 সেরা আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটারের জন্য পলি উমরিগর পুরস্কারে ভূষিত হয়েছেন কে? পলি উমরিগর, শুভমান গিল। 2007 সালে কিংবদন্তি সচিন তেন্ডুলকারকে প্রথম এই পুরস্কারটা প্রদান করা হয়েছিল, মনে রাখবে। নেক্সট, কোন রাজ্যের টাঙ্গাইল, কোরিয়াল আর গরজ শাড়ি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ বা জিআই ট্যাগ পেয়েছে? টাঙ্গাইল, কোরিয়াল, গরজ এগুলো সব পশ্চিমবঙ্গের শাড়ি, যেগুলো রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। কোন রাজ্য সরকার হাতিদের রক্ষা করতে 600 জন গজমিত্র নিয়োগ করতে চলেছে? এটা করেছে কোথায়? পশ্চিমবঙ্গ। সম্প্রতি কোন টাইগার রিজার্ভে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি বায়ু টারবাইন স্থাপন করা হয়েছে?
বায়ু টারবাইন, এটা করা হয়েছে পেরিয়ার টাইগার রিজার্ভে। পেরিয়ার টাইগার রিজার্ভ কেরালাতে রয়েছে, আর এটা পেরিয়ার টাইগার রিজার্ভ নামে, অ্যাকচুয়ালি পেরিয়ার যে ন্যাশনাল পার্কটা আছে সেটাই পেরিয়ার টাইগার রিজার্ভ নামে পরিচিত, ওখানেই রয়েছে, এটা দক্ষিণ ভারতের কেরালার পাহাড়ি পশ্চিম ঘাটে। তারপরে স্বাধীনতার পর একই অলিম্পিকে দুটি পদক জয়ী প্রথম ভারতীয়কে, স্বাধীনতার পর একই অলিম্পিকে দুটো পদক জয়ী প্রথম ভারতীয় হচ্ছেন মানু বাকের। প্যারিস 2024 প্যারালিম্পিকের 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে মনু বাকের এবং সর্বজোৎ সিং ব্রোঞ্জ পদক জিতেছেন। একক ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন মনু বাকের। স্বাধীনতার পর প্রথম ভারতীয় হিসাবে একই অলিম্পিকে দুটো পদক জিতেছেন মনু বাকের। তারপরে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু করতে চলেছে? মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা, এটা ঝাড়খণ্ড করছে। রাজ্যের যোগ্য মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এটা একটা সম্মান যোজনা। যোগ্য মহিলা সুবিধাভোগীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকারের কাছ থেকে প্রতি মাসে 1000 টাকা করে পায় এর আওতায়। তারপরে 2024 প্যারিস অলিম্পিকে পুরুষদের একক টেনিস শিরোনামে কে স্বর্ণ পদক জিতেছে? 2024 প্যারিস অলিম্পিকে পুরুষদের একক টেনিস শিরোনামে নোভাক জকোভিচ, এটা তোমাদের এসেছিল অলরেডি এলডি এক্সামে। সার্বিয়ান টেনিস প্লেয়ার নোভাক জকোভিচ 2008 বেইজিং অলিম্পিকে জকোভিচ পুরুষদের একটা মানে একক বিভাগে ব্রোঞ্জ জিতেছেন। স্পেন টেনিস প্লেয়ার কার্লোস আলকারাজ 2024 প্যারিস অলিম্পিকে টেনিস একক ইভেন্টে রূপোর পদক জিতেছেন। কোন রাজ্য সরকার 18 থেকে 35 বছর বয়সী বেকার যুবকদের জন্য 25,000 টাকা বেকার ভাতা ঘোষণা করেছে? 25,000 টাকা বেকার ভাতা ঘোষণা করেছে তোমার হচ্ছে ছত্তিশগড়, 18 থেকে 35 বছর বয়সী বেকার যুবকদের জন্য। যাদের পারিবারিক আয় 2,50,000 টাকার কম তারা এই সুবিধা পাবে। এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা 6,500 থেকে বাড়িয়ে 10,000 করা হয়েছে। সম্প্রতি প্রয়াত সতীশ কৌশিক কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন? সতীশ কৌশিক ছিলেন বলিউড অভিনেতা একজন। কোন রাজ্যে ইয়াওসাং উৎসব অনুষ্ঠিত হলো? ইয়াওসাং উৎসব এটা হয়েছে কোথায়? মণিপুরে। সম্প্রতি আর্যভট্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? আর্যভট্ট অ্যাওয়ার্ড পাবুলুরি সুব্বা রাও পেয়েছেন। আর্যভট্ট পুরস্কার বা আর্যভট্ট পুরস্কার মানে অ্যাকচুয়ালি আর্যভট্ট পুরস্কার যেটা, এটা হচ্ছে একটা বার্ষিক অ্যানুয়ালি দেওয়া হয়, যেটা ভারতে মহাকাশ বিজ্ঞান আর মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য আজীবন অবদানের জন্য দেওয়া হয়। তারপরে 2024 পেন প্রিন্টার পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? পেন প্রিন্টার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে অরুন্ধতী রায়। কোন রাজ্য ধান চাষীদের জন্য কৃষক উন্নতি যোজনা লঞ্চ করেছে? কৃষক উন্নতি যোজনা এটা লঞ্চ করেছে রিসেন্টলি ছত্তিশগড়। কৃষকদের ফসল উৎপাদন আর উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্য কৃষক উন্নয়ন যোজনা 2024 লক্ষ্য ধান চাষকে বাড়ানো ছিল। কোন রাজ্য সরকার মেয়েদের শিক্ষার প্রচারে এবং রাজ্যে বাল্যবিবাহ বন্ধ করতে মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প চালু করেছে? দেখো এটা করেছে হচ্ছে তোমার আসাম। মেয়েদের শিক্ষার প্রচার, এটা একটা ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন এডুকেশনের দিক থেকে একটা স্কিম ছিল। এই প্রকল্পের জন্য আগামী 5 বছরের জন্য রাজ্য সরকার 1,500 কোটি টাকা খরচ করার প্ল্যান করেছে। রাজ্য সরকার প্রথম বছরে 300 কোটি টাকা বরাদ্দ করেছিল। তারপরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান কাকে নিযুক্ত করা হয়েছে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ ইউনূস নিযুক্ত হয়েছেন, যিনি 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে পারো তোমরা। ভারতের কোন টাইগার রিজার্ভে প্রথমবার দুটো ভিন্ন রঙের চোখের একটা চিতাবাঘ দেখতে পাওয়া গেছে? এটা বন্দিপুর টাইগার রিজার্ভ হয়ে যাবে। ভারতের প্রথম হিমালয়ান এয়ার সাফারি সম্প্রতি ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে চালু হয়েছে? এটা হয়ে যাবে তোমার উত্তরাখণ্ড। তারপরে কোন দেশ আনুষ্ঠানিকভাবে তুষার চিতাবাঘকে তার জাতীয় প্রতীক ঘোষণা করেছে? আনুষ্ঠানিকভাবে তুষার বাঘকে তার জাতীয় প্রতীক হিসাবে ঘোষণা করেছে হচ্ছে কিরগিজস্তান। এর বৈজ্ঞানিক নাম প্যান্থেরা ইউনসিয়াল, একে বলা হয় ঘোস্ট অব দ্য মাউন্টেন্স। তারপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবর্তিত যোগ্যশ্রী প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য কি? যোগ্যশ্রী প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে SC/ST ছাত্রদের বিনামূল্যে প্রশিক্ষণ। 2022-23 সন্তোষ ট্রফি কোন দল জিতেছে? 2022-23 সন্তোষ ট্রফি জিতেছে কর্ণাটক। কোন রাজ্য সরকার অনাথ শিশুদের জন্য ভারতের প্রথম সরকারি মাদার মিল্ক ব্যাংক তৈরি করেছে? মাদার মিল্ক ব্যাংক এটা করেছে কে? উত্তরাখণ্ড। তো আজকে তোমাদের জন্য এই প্রশ্নগুলো ছিল। আবার আগামীকাল এরকম কিছু প্রশ্ন প্র্যাকটিস করব কিনা তোমরা সেটা আমাকে কমেন্টে জানিও। তোমাদের প্র্যাকটিস ক্লাস
ইউজফুল যদি হয় তাহলেই করব, তা না হলে আমি এই সপ্তাহে পুরো ক্লাস অফ করে দেবো। আমাকে কমেন্টে তোমরা ফিডব্যাক জানাও, সেই অনুযায়ী নেক্সট দিন তোমাদের ক্লাস করাবো। আর এটা ইউজফুল বলে মনে হলে তোমরা লাইক করে সেটার রেসপন্স আমাকে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।